আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলবো যা প্রায়শই একটা রহস্যের মতো। নামটা বেশ কঠিন, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস বা সংক্ষেপে এসএলই। অনেকে অবশ্য শুধু লুপাস নামেই চেনেন। ব্যাপারটা হলো, এটা এমন একটা অবস্থা যেখানে আমাদের শরীরের নিজস্ব ডিফেন্স সিস্টেম, মানে ইমিউন সিস্টেম, ভুল করে নিজের শরীরের বিরুদ্ধেই যেন যুদ্ধ শুরু করে দেয়। চলুন এই জটিল বিষয়টাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। গল্পটা শুরু করা যাক একজন ২৮ বছর বয়সী নারীকে দিয়ে। ভাবুন তো, তিনি ডাক্তারের কাছে এসেছেন আর বলছেন, আমার কয়েক মাস ধরে হালকা জ্বর থাকছে, শরীর ভীষণ ক্লান্ত লাগে, জয়েন্টে খুব ব্যথা, মুখে বারবার ঘা হচ্ছে, কিন্তু ব্যথা নেই, চুলও পড়ছে খুব, আর রোদে গেলেই চামড়া জ্বলে যায়। এই যে এতগুলো উপসর্গ, এগুলো একটার সাথে আরেকটার কোনো মিলই যেন নেই, পুরোটা একটা ধাঁধার মতো। তো আসল প্রশ্নটা হলো, তার শরীরের ভেতরে ঠিক কী চলছে? এই আপাতদৃষ্টিতে সম্পর্কহীন লক্ষণগুলোর পেছনে কারণটা কি? এই যে একটা ক্লিনিক্যাল মিস্ট্রি, এর উত্তরটাই হলো সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস, মানে তার শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। চলুন তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক, বোঝার চেষ্টা করি লুপাস আসলে কি, আর কেনই বা একে শরীরের ভেতরের একটা গৃহযুদ্ধ বলা হচ্ছে। সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস বা এসএলই হলো একটা অটো ইমিউন রোগ। সাধারণত কি হয়, আমাদের ইমিউন সিস্টেম বাইরের শত্রু যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস এদেরকে চিনে আক্রমণ করে। কিন্তু লুপাসের ক্ষেত্রে এই সিস্টেমটা কনফিউজড হয়ে যায়, নিজের শরীরের সুস্থ কোষকেই শত্রু ভাবতে শুরু করে আর তার উপরেই হামলা চালায়। এর ফলে কিডনি, স্কিন, জয়েন্ট এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে ইনফ্ল্যামেশন বা প্রদাহ শুরু হয়। আর একটা ব্যাপার শুনলে অবাক হতে হয়, লুপাস রোগটা পুরুষদের তুলনায় নারীদের মধ্যে প্রায় ১০ গুণ বেশি দেখা যায়। হ্যাঁ, ১০ গুণ। এর পেছনে হরমোন আর জেনেটিক্সকে দায়ী করা হলেও বিজ্ঞানীরা এখনও এর সঠিক কারণ খুঁজে চলেছেন। তো এই মারাত্মক ভুলটা কিভাবে হয়? ধরুন জেনেটিক্যালি কারোর লুপাস হওয়ার একটা ঝুঁকি আছে। এবার তিনি হয়তো কড়া রোদে গেলেন, সূর্যের ইউভি রশ্মি তার শরীরের কিছু কোষকে ড্যামেজ করে দিল। তখন সেই ভাঙা কোষগুলো থেকে ডিএনএর মতো কিছু উপাদান বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই গণ্ডগোলটা বাধে। শরীরের ইমিউন সিস্টেম এই নিজের জিনিসগুলোকেই শত্রু ভেবে বসে, আর এদের বিরুদ্ধে সৈন্য মানে অটো অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। এই সৈন্য আর শরীরের নিজস্ব উপাদান মিলে একটা ক্ষতিকর জট তৈরি করে, যেটাকে বলে ইমিউন কমপ্লেক্স। আর এই জটগুলোই রক্তে ভেসে ভেসে কিডনি, ত্বক, জয়েন্ট এরকম নানা জায়গায় গিয়ে জমা হয়, আর সেখানে প্রদাহ তৈরি করতে থাকে। তো শরীরের ভেতরে তো এই যুদ্ধটা চলছে, কিন্তু বাইরে থেকে এটা কিভাবে বোঝা যাবে? মানে লুপাসের চেনা লক্ষণগুলো আসলে কি কি? লুপাসের লক্ষণ এতটাই বিচিত্র যে ডাক্তাররা সহজে মনে রাখার জন্য একটা দারুণ শব্দ ব্যবহার করেন, সোপ ব্রেন এমডি। এর প্রত্যেকটা অক্ষরের এক একটা মানে আছে। যেমন ধরুন, এম দিয়ে বোঝায় মেলার র্যাশ, যেটা অনেকটা প্রজাপতির মতো দেখতে একটা র্যাশ, যা নাকের দুপাশে গালে হয়। ও দিয়ে বোঝায় ওরাল আলসার বা মুখের ঘা, যা সাধারণত ব্যথা করে না। এ দিয়ে বোঝায় আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা। শুধু তাই নয়, এই রোগ কিডনি, রক্ত, এমনকি নার্ভাস সিস্টেমকেও ছাড়ে না। এই সব কিছু মিলিয়ে লুপাসের ছবিটা পূর্ণ হয়। এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য আছে। লুপাস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটো রোগেই কিন্তু জয়েন্টে ব্যথা হয়, কিন্তু একটা বড় তফাৎ আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্টগুলো বেঁকে যেতে পারে, মারাত্মক ক্ষতি হতে পারে, কিন্তু লুপাসের ক্ষেত্রে সাধারণত ব্যথা, ফোলা এসব হলেও জয়েন্টগুলো কিন্তু বেঁকে যায় না। এটা রোগ জানার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু। এত সব লক্ষণের ভিড়ে ডাক্তাররা একদম নিশ্চিত হন কিভাবে যে এটা লুপাসই, অন্য কিছু নয়? চলুন এবার রোগ নির্ণয়ের পদ্ধতিটা একটু দেখে নেই। ডাক্তারদের অ্যাপ্রোচটা অনেকটা একটা ফানেলের মতো, যেখানে অনেক সম্ভাবনা থেকে আসল কারণটাকে খুঁজে বের করা হয়। এর সবচেয়ে প্রথম ধাপ, মানে প্রাথমিক যে পরীক্ষাটা করা হয়, সেটা হলো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বা এএনএ টেস্ট। এটা একটা স্ক্রিনিং টেস্ট যা ইঙ্গিত দেয় যে শরীরে কোনো অটো ইমিউন রোগ বাসা বেঁধেছে কিনা। এই এএনএ টেস্টটা ভীষণ সেন্সিটিভ। তার মানে হলো, যদি এই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে প্রায় ৯৮% নিশ্চিতভাবে বলা যায় যে লুপাস নেই। হাফ সেরে বাঁচার মতো একটা ব্যাপার। কিন্তু রিপোর্ট পজিটিভ আসলেই কি লুপাস? না, ঠিক তা নয়, কারণ অন্য অটো ইমিউন রোগেও এটা পজিটিভ আসতে পারে। তাই এএনএ পজিটিভ মানে হলো তদন্ত চলবে। অ্যানা পজিটিভ আসার পর আসল গোয়েন্দাগিরি শুরু হয়। তখন আরও কিছু স্পেসিফিক টেস্ট করা হয়। এর মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ হল অ্যান্টি ডিএসডিএনএ আর অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। অ্যান্টি ডিএসডিএনএ লেভেলটা রোগের বাড়া কমার সাথে ওঠানামা করে, বিশেষ করে কিডনি কতটা আক্রান্ত হয়েছে তা বোঝাতে সাহায্য করে। আর অ্যান্টি স্মিথ অ্যান্টিবডিকে তো লুপাসের সিগনেচার বলা চলে। এটা পাওয়া গেলে রোগ নির্ণয় প্রায় নিশ্চিত। বেশ, রোগ তো ধরা পড়ল, এখন উপায় কি? যেহেতু লুপাস একটা দীর্ঘস্থায়ী রোগ,
তাই এর চিকিৎসার থেকে ব্যবস্থাপনার উপরই বেশি জোর দেওয়া হয়। এখানে যে সত্যিটা মেনে নিতে হবে সেটা হলো লুপাসের কিন্তু কোনো পার্মানেন্ট কিওর বা সম্পূর্ণ নিরাময় নেই। চিকিৎসার মূল লক্ষ্য হল উপসর্গগুলোকে নিয়ন্ত্রণে রাখা আর রোগটা যাতে হঠাৎ করে বেড়ে না যায়, মানে ফ্লেয়ার না হয়, সেদিকে খেয়াল রাখা। উদ্দেশ্য হল রোগী যেন যতটা সম্ভব স্বাভাবিক জীবন কাটাতে পারে। লুপাসের ব্যবস্থাপনার কয়েকটা লেভেল আছে। একদম প্রথমে আসে লাইফস্টাইল পরিবর্তন, যেমন রোদ থেকে বাঁচা, সানস্ক্রিন ব্যবহার করা। এরপর আসে ওষুধ। প্রায় সব রোগীকেই হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়, যা রোগের প্রকোপ কমিয়ে রাখে। যখন রোগটা হঠাৎ খুব বেড়ে যায়, মানে ফ্লেয়ার আপ হয়, তখন স্টেরয়েড দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে আনা হয়। আর যদি কিডনির মতো কোনো বড় অঙ্গ মারাত্মকভাবে আক্রান্ত হয়, তখন ইমিউনোসাপ্রেসেন্টের মতো আরও শক্তিশালী ওষুধ ব্যবহার করতে হয়। লুপাস যেহেতু একটা দীর্ঘমেয়াদী রোগ, এর ঝুঁকিগুলো সময়ের সাথে সাথে বদলায়। যেমন রোগের প্রথম দিকে চিকিৎসার জন্য যেহেতু ইমিউন সিস্টেমকে দাবিয়ে রাখা হয়, তাই ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকিটা খুব বেশি থাকে। রোগের অ্যাক্টিভ পর্যায়ে কিডনি ফেলিয়ার একটা বড় চিন্তার কারণ। আর বয়স যখন ৪৫ পেরিয়ে যায়, তখন লুপাসের প্রভাবে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। শেষ করার আগে একটা কথা ভাবুন তো, যে ইমিউন সিস্টেম আমাদের শরীরকে প্রতিদিন অসংখ্য বিপদ থেকে রক্ষা করে, সেই রক্ষকই যদি কখনো ভক্ষক হয়ে ওঠে, তাহলে এটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে আমাদের সুস্থ থাকাটা আসলে কতটা সূক্ষ্ম একটা ভারসাম্যের ওপর নির্ভর করে। এই ভারসাম্যটাই জীবন, আর এর বিচ্যুতিই রোগ। এই ভাবনাটা আমাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হতে সাহায্য করে।